স্যার, গণিতের কথা শুনলাম আপনার কাছ থেকে। আরো পড়াশোনা করতে হবে, বাঙালির জয় পরাজয় এই সম্পর্কে জানতে হলে বর্তমান প্রজন্মের। এবার স্যার আপনার কাছে একটু জানতে চাই যে গণিতের মতো এমন আরো কোনো আইডিয়া নিয়ে কাজ করছেন কিনা, বা আপনার মাথায় এমন কোনো নতুন নতুন কিছু আছে কিনা। আমি আরেকটা ব্যাপার ভাবছি, সেটাও আমাদের জাতির জন্য না, সমস্ত বিশ্বের জন্যই খুব প্রয়োজনীয়। জি স্যার। সেটা হলো, এখনো তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে অনেক আগেই, এবং তৃতীয় মহাযুদ্ধ এখনো চলছে। এই আইডিয়াটা না হলে আমরা বিশ্ব রাজনীতিকে আমরা বুঝতে পারবো না। এইটা জাতির কাছে তুলে ধরতে চাই। আমি একটা প্রবন্ধ লিখে শুরুও করেছিলাম। আমার ছোটখাটো দু একটা প্রবন্ধে, অন্যান্য প্রবন্ধ এই আইডিয়াটা একটু একটু করে এসছে, কিন্তু আরো সুন্দর করে এটাকে তুলে ধরে একটা প্রবন্ধ লিখেছিলাম। কিন্তু যেহেতু সবাই যেভাবে ভাবে, আমি একটু ব্যতিক্রম ধর্মী মনের লোক, অন্যভাবে ভাবি, এই জন্য অনেকেই আমার লেখা প্রকাশ করতে চায় না। যেমন এই লেখাটা প্রথম 3টা পত্রিকায় পাঠালাম, তারা যখন ছাপলো না আবার 3টে পত্রিকায় পাঠালাম, এরকম করে ডজন খানেক বড় বড় পত্রিকায় আমি পাঠিয়েছেন, কিন্তু তারা কেউ ছাপেনি। সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, সেটা হলো, আমি যেমন আমরা যেটা বলি পলাশী যুদ্ধ, আসলে পলাশী যুদ্ধটা আমার এই নতুন আইডিয়াতে পলাশীর যুদ্ধ ছিল না, এটা ছিল পলাশীর লড়াই। অনেকগুলি লড়াই মিলে একটা যুদ্ধ হয়, অনেকগুলো জয় মিলে যেমন একটা বিজয় হয়, তেমনি অনেকগুলো লড়াই মিলে একটা যুদ্ধ হয়। এবং ইংরেজিতেও কিন্তু পলাশীর যুদ্ধ বলে না, ওরা ওয়ার অফ পলাশী কোনো বইতে কখনো দেখা যাবে না, সবসময় ব্যাটল অফ পলাশী। আচ্ছা, তার মানে লড়াই হলো ব্যাটল, আর যুদ্ধ হলো ওয়ার, আর তারপরে আছে মহাযুদ্ধ। আচ্ছা, তো বর্তমান যে যুদ্ধগুলি চলছে তার মধ্যে আমি দুটো ভাগে ভাগ করেছি। যেমন স্যার, একটা হলো একটা সবাই ভাগ করেছে, সেটা হলো প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ। এখন তৃতীয় মহাযুদ্ধ যদি চলছে আমি ধরে নেই, তাইলে 3টে মহাযুদ্ধ হচ্ছে এইটা নিয়ে। এবং পলাশীর যুদ্ধটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। সেটা হলো প্রথম পলাশীর যুদ্ধ, দ্বিতীয় পলাশীর যুদ্ধ, তৃতীয় পলাশীর যুদ্ধ। প্রথম পলাশীর যুদ্ধ যখন এই পর্তুগিজরা উত্তর মহাসাগর যে মুহূর্তে ক্রস করেছে, সেই মুহূর্তেই প্রথম পলাশীর যুদ্ধটা শুরু হয়েছে। এবং প্রথম পলাশীর যুদ্ধ শেষ হলেও, যেটাকে আমরা পলাশীর যুদ্ধ বলি, আসলে আমি এখন থেকে বলবো পলাশীর লড়াই। পলাশীর আমকানে যেটা হয়েছিল, ওইখানেই প্রথম পলাশীর যুদ্ধটা শেষ হলো। আচ্ছা। এবং শুরু হলো কি করে, প্রথম পলাশী যুদ্ধটা হয়েছে কোথায়, সেটা হলো আমাদের ভারতীয় মহাসাগরে। হ্যাঁ, এর আগে আমরা একটা খুবই বণিক জাতি ছিলাম। আমাদের মালপত্র আমরা পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যেতাম, নৌকা করে বিক্রি করতাম, তারাও আসতো বাণিজ্য করতে, তারাও আসতো। ওরা এসে করলো কি, কামানের গোলা, যেটা নাকি ইসের কাছ থেকে শিখলো, আমাদের মহাদেশের লোকেরাই শিখলো, সেটা হলো হায়দার আলীর কাছ থেকে। সেই কামানের গুলা ব্যবহার করে আমাদের বাণিজ্য পথগুলিকে ডুবিয়ে দিল। তখন আমরা আর কিছু করতে পারি না, তখন আমাদের হেরে যাওয়া ছাড়ার উপায় নেই। তার ফলেই আমরা যে পলাশী যুদ্ধে যে লড়াইটা, সেটা হেরে গেলামের জন্য যে তখন আর উপায় নেই। কারণ আমাদের যারা দেশের ধনী, তারা বললো যে সিরাজকে দিয়ে তো আর হবে না, এখন আমাদের ইসেরই চামচা হতে হবে, মানে ইংরেজদেরই চামচা হতে হবে। এবং সে লড়াইটাও আমরা বুঝতে পারিনি যে এই লড়াইটার উদ্দেশ্যটা কি। এই জন্য তখন আমাদের ওইটাই আমরা ভাবতাম যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক আগ্রার প্রাণ যায়। অতএব এটাকে তারা রাজায় রাজায় যুদ্ধ, এটা যে আমাদের দেশের বিরুদ্ধে ইউরোপের যুদ্ধ, এটা আমরা বুঝতে পারিনি। পলাশীর লড়াইয়ের সময় চারপাশে যতগুলি পাবলিক ছিল, তারা যদি প্রত্যেকে একটা করে ঢিল ছুড়ে
তাহলে ইংরেজরা হেরে যেত, কিন্তু তারা তাদের নিজেদের যুদ্ধ মনেই করেনি। এই জন্য আমাদের আইডিয়াটাই বদলিয়ে ফেলতে হবে। এবং দ্বিতীয় পলাশির যুদ্ধটা শুরু হয়েছে পলাশির যুদ্ধের, যখন আমরা হেরে গেলাম প্রথম পলাশির যুদ্ধে, তখন থেকে দ্বিতীয় পলাশির যুদ্ধটা শুরু হলো এবং সেটা শেষ হলো 14ই আগস্ট 1947 দেশভাগের ভিতর দিয়া দ্বিতীয় পলাশির যুদ্ধটা শেষ হয়েছে। তারপরে সেই যে মুহূর্তে শুরু হয়েছে তখন থেকে শুরু হলো তৃতীয় পলাশির যুদ্ধ। এই তৃতীয় পলাশির যুদ্ধে আমরা এখনো চলছে, আমরা ইংরেজরা যা বলছে তাই আমরা শুনতেছি। এর মাঝে তো আবার 71 এলো। 71টা তৃতীয় পলাশির যুদ্ধের বা তৃতীয় মহাযুদ্ধ যদি ধরি, দুটো তো যুদ্ধ চলছে। আমি পলাশির যুদ্ধই বলতে চাই যেহেতু এই অঞ্চলে হয়েছে। ওটাও একটা লড়াই, হ্যাঁ। এই তৃতীয় পলাশির যুদ্ধে বা তৃতীয় মহাযুদ্ধের যেটাই বলি, এর মধ্যে প্রায় সব যুদ্ধেই আমরা লড়াইতে হেরে যাচ্ছি। একটা মাত্র লড়াই, যে লড়াইতে আমরা জিতেছিলাম, সেটা হলো 71-এর মুক্তিযুদ্ধ। তারপরে আবার আমরা হারতে শুরু করেছি। 71-এর পর থেকে আমরা আবার হারতেছি। কারণ আমরা দেশ লুটপাট হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আমরা একটু ঠেকাতে পারছি না। তার মানে যার মতো সে চলছে এটা। তারপরে আমাদের শোষণ করছে ইউরোপীয় ধনী কান্ট্রিগুলো, আমাদের শোষণ করছে, সেখান থেকে আমরা নিচে বেরিয়ে আসতে পারছি না। অতএব আমরা হেরেই চলছি। এগুলির থেকে যদি বুঝতে পারি এই আমার যে আইডিয়াটা, তাহলে আমরা লড়াই করতে পারবো। যদি বুঝতেই না বললাম লড়াই চলছে, তাহলে যদি বুঝে ফেলতে পারি, হ্যাঁ, তাইলে আমরা লড়াই করে জিতবো। আর যেহেতু বুঝছি না, ঠিক পলাশি প্রান্তরে যেটা হয়েছিল তাই জনগণ তাকে দেখছিল, কেউ হয়তো হাততালি দিচ্ছিল, কিন্তু মানে হেরে গেলাম। অর্থাৎ জিততে হলে আমার এই আইডিয়াটা। এখন কোন পত্রিকা যদি আমি আমার ইন্টারনেটে আমি এই লেখাটা দিয়ে দেব, কোন পত্রিকা যদি ছাপতে চায়, তার তুলে ধরে জাতির কাছে, তাহলে জাতি ওইটা বুঝবে আর আমরা এই লড়াইতে একদম জিততে পারবো। আচ্ছা স্যার, গণিত নিয়ে কথা বললাম, ইতিহাস নিয়ে কথা বললাম। স্যার একটু যদি সাহিত্যের দিকে যাই, অত সাহিত্য নিয়ে বিশদ আলোচনায় তো যেতে পারবো না, শুধু একটু জানবো আপনার চিন্তা চেতনা থেকে যদি কিছু শিখতে পারি আমরা, সেই জায়গা থেকে বলবো যে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে দেখেন? রবীন্দ্রনাথ হলো আমাদের একটা, আমার বইতেও আছে যে বইটা, বাঙালির জয় বাঙালির ব্যর্থতা। এটা হলো একটা রেনেসাঁ থেকে মানে অবদান। আচ্ছা, ব্রাহ্ম সমাজ যে রেনেসাঁটা এনেছিল আমাদের দেশে, সেখান থেকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুল এদের আমরা পেয়েছি। এটা সেই রেনেসাঁরই অবদান। তারপরে আরেকটা দিক ছিল, সেটা হলো বামপন্থী আন্দোলন। নজরুলকে কিন্তু শুধু রেনেসাঁই দেয়নি, বামপন্থী আন্দোলনের মানে অবদান আছে নজরুলের প্রতিভার বিকাশে। এই দুটো মিলিয়ে নজরুল হয়েছে। এখন বামপন্থী আন্দোলনটা হেরে গেছে, সেই রেনেসাঁ হারিয়ে ফেলেছিলাম। কিছুদিন আগে রেনেসাঁ মানেই মানুষের বুঝতো না, ভাবতো এটা একটা সুন্দর নাম। তবে আমাদের খুব সৌভাগ্য যে রেনেসাঁটা আবার ফিরে আসছে। এবং সেবার যে রেনেসাঁটা এসেছিল সেটাও কিন্তু আড্ডার থেকে। আমরা যে আড্ডাবাজি নিয়ে আলোচনা করছি, এইটাই একবার একটা রেনেসাঁ এনেছিল। আবার আমাদের স্বাধীনতার পরে সেই আড্ডাগুলি ভেঙে গেল, আবার নতুন করে আড্ডা শুরু হয়েছে। এখান থেকেই আবার দ্বিতীয় রেনেসাঁ। এবং বৈষ্ণব আন্দোলনকেও কেউ কেউ রেনেসাঁ বলে, বৈষ্ণব। এবং তার সেখান থেকে আমরা বৈষ্ণব সাহিত্য পেয়েছি। বাংলা সাহিত্যের একটি সত্যি একটা সুন্দর অধ্যায়। অতএব ওইটাকেও কেউ কেউ রেনেসাঁ বলে। সেই হিসেবে বৈষ্ণব সাহিত্যকে যুগকে যদি আমরা রেনেসাঁ বলি, তাহলে এটা তৃতীয় রেনেসাঁ। এই তৃতীয় রেনেসাঁকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে।
ইউরোপ রেনেসা কিন্তু বেশি দিন টেকে না। ইটালিতে যে রেনেসাটা শুরু হয়েছিল ইউরোপে, সেটাও বেশি দিন টেকে নেই। তো এটাকে, কারণ এরকম কিছু গোষ্ঠী আছে তারা রেনেসাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সমস্ত জাতিকে প্রতিজ্ঞা করতে হবে এই রেনেসাটা যেন আমরা হারিয়ে না ফেলি, এটা একদম বাঁচিয়ে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আড্ডা দিলে তো চলতেই থাকবে, আবারও আড্ডা হবে, আবারও নতুন নতুন কিছু জিনিস নিয়ে কথা হবে, আসবো আপনার কাছে। আজ এ পর্যন্তই শেষ করতে চাই, উঠতে চাই আজকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। সবাই ভালো থাকবেন। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে মুক্ত বুদ্ধি, যুক্তিবাদ এবং মানবতার আলোকে জাতিকে আলোকিত করতে হলে এমন নতুন নতুন আড্ডা জমাতে হবে। নিউটন যেমন বিজ্ঞানীদের সঙ্গে আড্ডা দিতেন, রবীন্দ্রনাথ সমসাময়িক কবিদের সঙ্গে আড্ডা দিতেন, তেমনি এখনকার চিন্তাবিদরা, এখনকার রাজনীতিবিদরা সমসাময়িক সেই লেভেলের মানুষদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। এমন আড্ডা বেড়ে যাক, এমন আড্ডায় উন্নত হোক আমাদের জাতি, আত্মসমালোচনার মাধ্যমে জাতিকে উন্নত করে নিয়ে যাক, এই প্রত্যাশা করব। এবং সেই সঙ্গে এটাও বলবো যে আত্মসমালোচনা করতে গিয়ে যেন জাতি হীনমন্যতায় না ভোগে, সেই দিকটাও দেখতে হবে। প্রত্যাশা থাকবে ভালো কিছুর। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।